দেখছি যে তোমার কলকাতায় চাকরি পাওয়াটা কত দরকার ছিল। চক্ষু দাদা আমাদের অনেক বড় উপকার করলেন, বলো। একদম ঠিক বলেছো পর্ণা, আমি যে কতটা আনন্দ পেয়েছি তোমাকে কি বলবো। আচ্ছা তুমি কিন্তু কিছু না খেয়ে যাবে না, ঠিক আছে? একদম খালি পেটে থাকবে না, বুঝলে? আর তোমার হাতে এত ব্যাগ কিসের বলো তো? আর এই জগন্নাথ আঁকা ব্যাগটা কিসের? এত ব্যাগ নিয়ে তোমার সমস্যা হবে না? ব্যাগ 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 মানে এই ব্যাগটা, আরে আমার কি হয়েছে বলো তো, এত জিনিসপত্র হয়ে গেছে যে আমি একটা ব্যাগে নিতে পারছিলাম না, সেই জন্যই নিয়েছি এই ব্যাগটা। এই ব্যাগে মেকআপের জিনিস আছে। হ্যাঁ? পর্ণা দত্ত, এত নার্ভাস কেন হয়ে গেলি তুই? কি বলি এখন? না গয়নার কথা বলতে পারবো, না বিপাশা ব্যানার্জির কথা বলতে পারবো। কি আছে? মেকআপ? কিসের মেকআপ? আরে বাবা, মেকআপ মানে এমনি মেকআপ। দেখো অফিসে যাচ্ছি, অফিসে একটু টিপটপ থাকতে হয় না। আমি আসি, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, যাই। বাবা, পর্ণা দত্ত আবার নিজের লুক নিয়ে কবে থেকে এত ভাবতে শুরু করলো? কি বলো টিপটপ? মানে টিপটপ থাকবে বলে আবার আলাদা করে মেকআপের জিনিস নিয়ে গেল? বাবা, আসলে সকাল থেকেই না আমার মাথাটা খুব গন্ডগোল করছিল, সেই জন্য এরকম একটা ভুল হয়ে গেছে, সরি। তার কাটা নাকি? ঠিক ধরেছেন স্যার, তারটা কাটা। আসলে স্যার বাড়িতে যদি জানাজানি হয়েছে তো খুব বকা খেতাম এরকম বড় একটা ভুল করার জন্য, সেই জন্যই ভুল করে ফোনটা কেড়ে নিয়েছি আপনার থেকে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। স্যার, ও পর্ণা দত্ত, রোজ খবরের সাংবাদিক। এই পর্ণা, তোর আইডিটা দেখা না স্যারকে। হ্যাঁ স্যার, এক মিনিট। এই যে স্যার, আর এই যে আমার আইডি। স্যার চিনতে পেরেছেন? পর্ণা দত্ত অনেক কেস সলভ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, মনে পড়েছে। উনি তো পুলিশকে অনেকগুলো কেসে তদন্ত করতে সাহায্য করেছিলেন। কিন্তু রাস্তাঘাটে তো একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা কাজ করছে না বললে তো হবে না। আচ্ছা, ভবিষ্যতে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। পুলিশ আর কত দিকে সামলাবে বলুন তো? দাঁড়ান, আপনার ব্যাগটা দিন, নিন, ধরুন। চক্ষু দাদা, আমার যে খুব কষ্ট হচ্ছে, বারবার বাবার মুখটা ভেসে উঠছে চোখের সামনে। আমি তো এইভাবে গয়নাগুলো বন্ধক রাখতে চাইনি চক্ষু দাদা, কিন্তু এছাড়া যার অন্য কোনো উপায় নেই। পর্ণা, কি ভাবছিস? খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ রে রুচি, তুই তো জানিস আমার কখনো শাড়ি গয়না এগুলোর প্রতি কোনো মোহ ছিল না, কিন্তু এই গয়নাগুলো তো শুধুমাত্র গয়না নয়, এর সাথে আমার বাবার পরিশ্রম, ভালোবাসা সব জড়িয়ে আছে। ম্যাডাম, সাইন হয়ে গেলে ওজনটা একটু দেখে নিন প্লিজ। আর বাকি ফুল প্রসিডিওর আপনার কাছে পরিষ্কার তো? প্রতি মাসের 22 তারিখের মধ্যে আপনাকে মিনিমাম অ্যামাউন্ট, ইন্টারেস্ট, সেটা কিন্তু জমা করতে হবে। সেটা ফেল করলে সুদের ওপর সুদ বাড়বে। তাই বারবার বলছি ম্যাডাম, টার্মস অ্যান্ড কন্ডিশনসের জায়গাগুলো কিন্তু ভালো করে পড়ে নিন, বুঝে নিন। সময়সীমা পেরিয়ে গেলে কিন্তু হিসাব মিলবে না আপনার। আর আমরা আমাদের হিসেব বুঝে নেওয়ার জন্য এই গয়নাগুলো সব গলিয়ে ফেলবো। না না, তার কোনো প্রয়োজন পড়বে না দাদা, আমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে দেখে নিয়েছি। আপনি প্লিজ একটু হিসেব করে বলুন না আমি কত টাকা পেতে পারি। এক মিনিট। এই গয়নাগুলো আমাকে বাঁচাতেই হবে।
সৃজনকেও কাছে রাখতে হবে, পরিবারের সবার মুখে হাসিও বজায় রাখতে হবে। আচ্ছা রুচি, বলছি দেখ, স্যান্ডি তো ফার্স্ট স্টেপটা করেই দিয়েছে, এর পরের স্টেপটা কিন্তু আমাদেরকে করতে হবে। তুই ওয়ার্ক ফ্রম হোমের জন্য বাড়িতে একটা সেট আপ করেছিলি না, ওটা কোথায় রে? ওই তো। ও এই তো, বাহ, এটা কিন্তু একদম পারফেক্ট। দাঁড়া, বলছি তোরা একটুখানি বাইরে যা না রে। সে যাচ্ছি, কিন্তু এগুলো কি? এগুলোই তো হচ্ছে পর্ণা দত্তের ছদ্মবেশ। এই তো লুকটা আর স্টাইলটা চেঞ্জ করে ফেললেই আমি পর্ণা থেকে বিপাশা হয়ে যাব। এরকম একটা আইডিয়া একমাত্র আলোকপর্ণা বসু থরি পর্ণা দত্তের মাথাতেই আসতে পারে। রুচি চলে আয়, হয়ে গেছে আমার। তা বল, কেমন হলো? হলো তো ভালোই, খুব মজা হয়েছে। কি হয়েছে জানিস? আপনাকে না অনেকটা আমার ওয়াইফের মতো দেখতে। আরে দিল কা কানেকশন ম্যাডাম। না রে বাবা, এখন কানেকশন যত কম থাকে ততই মঙ্গল, বুঝতে পেরেছিস? যাকে শোন না, বলছি আমাকে কিন্তু এবার উঠতে হবে, বাড়ি ফিরবো আমি। আর এই যে এই টাকাটা এখন তোর কাছে রাখ, আমার দরকার মতন আমি তোর থেকে চেয়ে নেবো। ধর। দেখ, টাকাটা রাখতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই তো দেখতেই পাচ্ছিস বল, কাজের জন্য আমাকে যখন তখন এদিক ওদিক দৌড়তে হয়। ধর তোর দরকার হলো, সেই সিচুয়েশনে আমি তোর কাছে যেতে পারলাম না, তখন কি হবে? তুই তোর কাছে রাখ না। আরে সে ঠিক আছে, কিন্তু আমি বা বাড়িতে টাকাটা কোন জায়গায় রাখবো বলতো? অত বড় বাড়ি, তোর টাকা রাখার জায়গার অভাব আছে? ঠিক জায়গা খুঁজে পেয়ে যাবি, রাখ তো। সে একটা জায়গা তো খুঁজে বার করতেই হবে টাকাটা রাখার। আচ্ছা পর্ণা, আমার না তোমার সঙ্গে অনেক আলোচনা করার আছে। আসলে আমার যে নতুন বস বিপাশা ব্যানার্জি, উনি না খুব কড়া, মানে কাজ ছাড়া একটাও কথা বলেন না। তাই নেক্সট টাইম ভিডিও কল করার আগে আমাকে না আরো বেশি প্রিপেয়ার হতে হবে। আমার না তোমার হেল্প চাই। তা সৃজন, তুমি কি করে জানলে যে তোমার বস খুব কড়া, উনি কাজের বাইরে কোনো কথা বলেন না? তুমি কি কোনো মিষ্টি মধুর কথা বলতে গেছিলে নাকি? ফ্ল্যাটিশন? আরে দূর, আমি কি তেমন নাকি? হ্যাঁ, আচ্ছা পর্ণা, তুমি এদিকে ঘোরো তো, একটু হিন্দি উচ্চারণ করো তো। বলো মিস্টার দত্তা কাল জয়েন করে নিন। বলো বলো। সর্বনাশ, চোখু দাদা, সৃজনের তো ভালোই সন্দেহ হয়েছে। আরে কি হলো বলো? আসলে ব্যাপারটা কি বলতো, বিপাশা ম্যামের সাথে তোমার এত মিল না, সেটা আমি বলে ফেলেছিলাম। তারপরেই বুঝলাম ব্যাপারটা বলাটা ঠিক হয়নি, প্রথমেই ঝাড় খেয়ে গেলাম। সৃজন,
সবার মধ্যে নিজের বউকে দেখাটা বন্ধ করো তো, আর কি হেল্প লাগবে সেটা বলো। আচ্ছা পর্ণা, তুমি আমাকে বলো, তোমরা মেয়েরা কত রকমের শাড়ি পরো? মানে ম্যাক্সিমাম মেয়েরা ঠিক কি সাইজের শাড়ি পরে? যেমন ধরো এক্সেল, ডাবল এক্সেল, তারপর আরো কি কি সাইজ আছে? সৃজন, তুমিও না, শাড়ির আবার এক্সেল ডাবল এক্সেল এর কি আছে? খেয়েছে রে, ব্যাগটা দেখে ফেলবে তো। সৃজন, কি করছোটা কি তুমি? আরে বাবা, তো তুমিও না, মানে দুম করে একটা কথা বলতে বলতে আরেকটা জিনিস করতে শুরু করে দাও। কথা হচ্ছিল এখানে আমাদের শাড়ি নিয়ে, আলমারি খুলছো কেন? তো মেকআপের ব্যাগটা তুমি আলমারিতে কেন রেখেছো? এটা তো ড্রেসিং টেবিলে রাখতে হবে। দাও, আমি নিয়ে যাচ্ছি। আরে বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা এখানে থাক, তুমি এদিকে এসো। সত্যি তোমাকে নিয়ে না পারা যায় না, এই জন্যই আজকে বসের কাছে বকা খেয়েছো তুমি। নিশ্চয়ই বলেছো তো যে আপনাকে না একদম আমার বউয়ের মতন দেখতে, বলেছো নিশ্চয়ই। আরে বাস, আমি যে এই কথাটা বলেছি তুমি তুমি জানলে কি করে এটা? এরপর না, তুমি কি আজকাল জ্যোতিষবিদ্যা অভ্যেস করছো? হ্যাঁ, জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। দেখো মা, আমার বাবুটা যেন চাকরিতে ভালো করে কাজ করতে পারে মা, কারোর জন্য নজর না লাগে মা গো। পর্ণা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আরে এ বাড়িতে আমাকে আবার কে বিজনেস ক্লাস করাবে বলো তো? কে আবার? জেঠু। জেঠুই আছে এই বাড়িতে একমাত্র যিনি কিনা এক্সপার্ট একেবারে বিজনেসে, বুঝতে পেরেছো? ওরে বাবা, না 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 পর্ণা, আমি পারবো না। জেঠু একই তোমাকে পছন্দ করে না, তারপরে এই কথাটা শুনলে সাথে সাথে চেঁচিয়ে বলবে কি ঠাট্টামা হচ্ছে এখানে। হ্যাঁ, আরে বাবা চলো তো, এসো। জয় মা। দেখো না মা, মা পর্ণা আমাকে এখন জোর করে জেঠুর কাছে নিয়ে যাচ্ছে বিজনেস শেখাবে বলে। আচ্ছা মা, আপনিই বলুন, যৌথ পরিবারে থাকার এটাই তো সব থেকে বড় পাওনা, তাই না? যে যেটা ভালো জানে অন্যরা তার থেকে সেটা শিখে নিতে পারে। না হলে যৌথ পরিবারের থেকে কি লাভ যদি একে অপরের আমরা উপকারই না করতে পারি? এই যে তোমার জ্ঞানের কথাটা একটু রাখো, এসবে ওদেরকে একদম জড়াবে না বলে দিচ্ছি। একই আমার বাবুটা খুব কষ্ট করে চাকরিটা পেয়েছে, আর তোমার বুদ্ধিও বলিহারি যাই পড়না। তুমি বুদ্ধি নিতে যাচ্ছ ওদের কাছে, ওরা তো আমার বাবুর কোনো ভালোটা মেনে নিতে পারে না। দেখো, একদম যাবে না ওদের কাছে বলে দিচ্ছি। ব্যবসা শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যাবে, তাহলে যাবে না। মা, আমার কিন্তু মন বলছে দেখবেন জেঠু আমাদেরকে ফেরাবেন না, ঠিক একটা না একটা উপায় বার করেই দেবেন। তাহলে আর কি মা, আমার মন যা বলে তোমার মন তো ঠিক তার উল্টোটাই বলে। যাও গিয়ে মুখ পুড়িয়ে এসো। বাবু ছাড়। মা গোটা বাড়িতে ধুনো দেখাতে দেখাতে আমাদের ঘরেও তো যাবেন, তাহলে টাকার ব্যাগটা দেখে ফেলবেন না তো? অযোগ্য দাদা, বাঁচাও গো, খুব ভয় লাগছে যে। সকাল থেকে পেটটা ভুটভাট ভুটভাট করেই যাচ্ছে। বড় বউকে কত করে বললাম যে গতকাল রাতে এসব গুলটা ভিজিয়ে দাও, সেটা ভেজাতে পারলো না, ভুলে গেল। মেয়ে মানুষের বুদ্ধি তো কি হবে, খালি ধাসটা মোছাটা কিছুই শেখেনি। জেঠু, কে যায়? জেঠু একটু কথা ছিল তোমার সঙ্গে। কি কথা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। শোন, কদিন ধরেই আমি তোকে ডাকবো ভাবছিলাম, ওই বাড়ি মেরামতটা নিয়ে একটু বসতে হবে। আসলে তোর চাকরি নিয়ে সারা বাড়ি এমন লাফালাফি শুরু করে দিয়েছে যে তোর সাথে আমার কথাই হচ্ছে না। খুব ভালো হয়েছে তুই এসে গেছিস। শোন, কে কত শেয়ার দেবে সেটা আগে ঠিক করে নেওয়া দরকার। জেঠু, আমরা ওই বাড়ি ঠাড়ি নিয়ে কথা বলতে আসিনি, তবে যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা সৃজন বলবে। হ্যাঁ, এই সৃজন, জেঠু, আমি ব্যবসা শিখবো। হ্যাঁ, তাই পর্ণা বলল তুমি তুমি একমাত্র ভালো গাইড করতে পারবে। ব্যবসা? না 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 সৃজন, এই তো নতুন চাকরি ধরলি, হ্যাঁ, এর মধ্যে ব্যবসার ভূত তোর মাথায় চাপলো কেন?
আরে তোকে তো দায়িত্ববান ছেলে বলে জানতাম। শোন, জীবনটা না ছেলে খেলার জায়গা নয়। আর তাছাড়া তুই তো চোনো নয় যে বাপের হোটেলে বসে বসে খাচ্ছিস। তারপর তুই তো বিয়ে করে ফেলেছিস, সেটা দেখ। না 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 জেঠু, আমাকে নিউ জার্নি মানে এই আমাদের কোম্পানির হয়ে বিজনেস শুরু করতে হবে কলকাতাতে। কোনো সাপোর্ট নেই, আর আমি নিজের ব্যবসার মতো করেই এটা করব। কাল অত টাকা দিল, হ্যাঁ দেখলে তো। তাই তুমি যদি একটু কিছু বলো। মহিলা বসের ব্যাপারটা তো বিজন দাসটামো সকালে বলেছিল টাকা দেবে, দিল কিনা টাকা রাত্রিরে। শোন সৃজন, তোকে একটা কথা পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, কখনো কোনো মেয়ে ছেলের নিচে কাজ করবি না, সব সময় ওপরে থাকবি। জেঠু কেন এই কথা বলছেন? মহিলা বলে কি মানুষ নন উনি? মানে কি? দেখ দেখ, গায়ে ফসকা পড়ে গেল, দেখ। জেঠু তুমি ওসব ছাড়ো, তুমি আমাকে বলো যে কোনো ব্যবসা শুরু করতে গেলে কোন কোন দিকগুলো প্রথমেই দেখতে হবে, কোনটা দেখা উচিত প্রথমে বল। কি গো, আমি তো কিছু বুঝতেই পারছি না। 10 পেটি মালের তো এই দেখ গুদামে কোনো হিসেবই নেই। কি বলছিস? ও বাবা, পর্ণা দেবী, সৃজন, কি ব্যাপার? না না না, সৃজন তো ব্যবসা শিখতে এসেছে, সেটা পরে হবে। তুই আগে বল এই 10 পেটি মাল গেল কোথায়? তুই আরে সেটাই তো কথা, ওরা কি করে বলো তো আমি বুঝতে পারি না। কোনো কথা শুনতে চাই না। তুই চঞ্চলবাবুকে ফোন কর, যা ফোন কর। ধাসটা মরছে যাচ্ছে, ফোন কর। এই চঞ্চলবাবুকে জানিস? জানিস না? স্টোর বাবু, অনেক দিনের লোক। এর থেকে কি বুঝলি? কি? আরে ব্যবসায় হিসেব হলো গিয়ে আসল কথা। হ্যাঁ, হিসেবটাই সব। কত দিলি আর কত নিলি। আর একটা কথা শুনে রাখ, পুঁজি সবটা আগে লাগিয়ে দিবি না, ধরে রাখবি আগেই সব গুলটা খেয়ে নি। कौन कौन ओ हो बटवाल बाबू। अच्छा अच्छा, हाँ बोलिए 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 जी। हाँ 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 हाँ, ओ अच्छा ठीक है समझ गया दादा। अरे 2 नंबरी माल दीती होगी तो की? हाँ हो जाएगा दादा, हो जाएगा। চলো ভেতরে দেখি। মহেশ্বরী বস্ত্রালয়, এটা দেখো, শাড়ি দেখি গিয়ে। চলো এই দোকানটা দেখিস। अरे अपनी हमारे बिजनेस कमिटीर आदमी आছেন তো আপনার কথা তো শুনতেই হবে নাকি? ভালো লাগছে। ये बड़ोबेला बाबू भी अजीब आदमी আছে। तो पलाश अब बाबू जल्दी कर बाबू, हर बड़ी हाथ चला, जल्दी जल्दी देख कितना माल पड़ा हुआ है, सबको हटा हटा हटा। আমাদের পর্ণার কিন্তু পছন্দ আছে, তাই না মা? ওকে কি পছন্দ করে নিয়ে এসেছে সেটাও তো দেখতে হবে। হ্যাঁ গো ঠাম্মি, পর্ণা কিন্তু একদম সময় নেয়নি পছন্দ করতে, বুঝলে? আরে এই জন্যই তো আমাদের পর্ণা বৌদির সব ব্যাপারে একদম হিট। হ্যাঁ সত্যি, একবারে সব চোখে লাগানোর মতন শাড়িগুলো পর্ণা কিন্তু এনেছে, তাই না? হ্যাঁ, তো ভালো ভালো করার কি আছে বদ্দি? মেয়ে মানুষ বলে কথা, শাড়ি তো চিনবেই। থাক না মেজো কাকি, এসব কথা বলে এখন কি লাভ বলো তো? এই বাড়িতে জানোই তো পর্ণা যা করে, ইচ্ছে না থাকলেও সেটাকে ভালো বলতেই হয়। বসা। আচ্ছা এক এক করে না শাড়িগুলো গুছিয়ে রাখো, ছবি তুলতে হবে তো বৌদি ভাই। ও মা, ছবি দিয়ে কি হবে রে? জেঠি, আমাদের ক্যাটালগটা বানাতে হবে না? জেঠিমা, আমাদের ক্যাটালগ বানাতে হবে। এই বর্ষা, লাইটটা কিন্তু ভালো করে ধরিস। দাঁড়া, আমি যাচ্ছি, আমি বসছি গিয়ে। তারপর এই দাদা, একদম কিন্তু আমার পেছনে লাগবি না। তুই লাইটটা ধর তো ভালো করে। চনু আয়, ছবি তুলবি। চলে আয়, ছবি তুলবো। ভালো করে তুলবি। হ্যাঁ, লাইট জ্বালা, লাইট জ্বালা। এই তো দেখ না।
তোল। ঠিক আছে বসে একটু আর একটু ব্রাইট কর। ঠিক আছে হ্যাঁ 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 দেখ আঁচলটা দেখাও। এনে ভালো করে তোল। মানে এটা কি? হ্যাঁ, এটা কি সিস্টেম হচ্ছে? যোগ্য দাদা, এক অদ্ভুত লুকোচুরির খেলা খেলতে হচ্ছে। আমার বুকটা যে সারাক্ষণ টিপ টিপ করছে দাদা। গতকাল সৃজনের মেসেজটা পেয়ে উত্তর দেওয়ার কথাটা তো একেবারে ভুলে গেছি। পর্ণা, এত সুন্দর গন্ধ কোত্থেকে আসছে বলো তো? আরে বাবা, আজকে বিয়ে বাড়ি যাবো না, তাই তো শ্যাম্পু করলাম। সুন্দর না গন্ধটা? খুব সুন্দর। কিন্তু পর্ণা, আমি একটা জিনিস ভাবছি, তোমার কি মনে হয় আমি এই কোম্পানিটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো তো? পারবে সৃজন, নিশ্চয়ই পারবে। তাছাড়া আমিও তো আছি তোমার সাথে। তুমি কারোর থেকে কম নও, দেখো ঠিক পারবে। মা, মা এসো না, এসো। বাবু, আমি বলছিলাম যে ওই আজকে বিয়ে বাড়িতে কি উপহার দেওয়া হবে আর কি, সেটা তোরা একটু ভাবনা চিন্তা করে নে। মানে সবাই বলছে যে উপহার দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি বলি কি, তোর তো নতুন চাকরি হয়েছে বাবা, তোর কি খালি হাতে যাওয়াটা ওখানে মানায় বল? সেটাই বলতে এসেছিলাম আর কি। ও, তুমিও যাবে নাকি বিয়ে বাড়ি? হ্যাঁ, ফিরতে পারবে অফিস থেকে সময় মতন? হ্যাঁ মা, আমি তো যাবই, ফিরে যাব ঠিক। তাছাড়া আমরা কতদিন হয়ে গেছে বলুন তো বাড়ির সবাই মিলে একসাথে বিয়ে বাড়ি যাই না। আজকে কিন্তু খুব হই হই করবো, হ্যাঁ সবাই মিলে খুব মজা হবে। কি এই শাড়িগুলো তো আমরাই দিয়েছিলাম, তাই না পর্ণা? হ্যাঁ তাই তো, কিন্তু ওনাদের গা হাত পায়ে এভাবে রং লেগে আছে কেন, কিছু তো বুঝতে পারছি না। আমি জানতাম তুমি বুঝতে পারবে না। তোমাদের কাছ থেকে যে প্রণামীর শাড়িগুলো কেনা হয়েছিল সেইগুলো ইনারা পরেছিলেন, পরার পরে কি অবস্থা হয়েছে দেখো। সারা গায়ে রং লেগে একেবারে যাচ্ছে তাই অবস্থা। ও, এনারাই বুঝি শাড়িগুলো দিয়েছিলেন? তা জোচ্চুরের ব্যবসায় যদি করবেন তাহলে নিজেদের লোকদের মধ্যে করতে গেলেন কেন? জোচ্চুরি? কিসের জোচ্চুরি করেছি আমরা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো বড় বাজার থেকে শাড়ি কিনে নিয়ে এসে সৃজন যে কোম্পানির হয়ে চাকরি করছে, ওই নিউ জার্নি, সেই কোম্পানির হয়ে শাড়িগুলো শুধু বিক্রি করেছি। আমরা কি করে বুঝবো বলুন তো শাড়িগুলোর এরকম অবস্থা হবে? বুঝতে তো তোমাদের হবেই, কারণ তোমাদের দেওয়াই বাজে শাড়িগুলোর জন্য আজকে আমার মেয়ে বিয়ে ভেস্তে যেতে বসেছে। আপনারা জানেন আপনারা কত বড় অন্যায় করেছেন? আমার বাবাকে কত কথা শুনতে হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আমার বাবাকে বলা হচ্ছে আমাকে পার করার জন্য নাকি এইসব সস্তা শাড়ি কিনেছেন। আপনি ভাবতে পারছেন একটা মেয়ের জন্য এটা কতটা লজ্জার? এবার জবাবটা দিন, এভাবে আমাদের ঠকানোর কি মানে? পড়না, এখান থেকে চলো।
না মা, আমরা এখান থেকে কোথাও যাব না। বাবু পর্ণাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে এসো। আমি আর দ্বিতীয়বার কথাগুলো বলতে চাই না। মা, আমরা তো লোক ঠকাইনি, তাহলে আমরা কেন এখান থেকে চলে যাব বলতে পারেন? আমরা তো জেঠুর বলা দোকানেই গিয়েছিলাম শাড়ি কিনতে। মানেটা কি, মানে এই বিএন সরকার বাবু উনি আমার খুবই পরিচিত। উনি যে দোকান থেকে শাড়ি নিতে বলেছিলেন আমরা সেই দোকান থেকে শাড়ি নিয়েছিলাম, কি তাই তো? বৌদি ভাই, এরকম তো হওয়ার কথা ছিল না। আমি তো আবার সব ডিটেলস অনলাইনে দিয়েও দিয়েছি। বৌদি ভাই, তোমার কি মনে হয় বলো তো? আমার না মনে হচ্ছে আমাদের এক্ষুনি গিয়ে শাড়িগুলো আরেকবার চেক করা উচিত। সবাই থামো না। পর্ণা দিদি আর দাদু ভাই একটা মুশকিলে পড়েছে। এই সময় পরিবারের লোকেরা ওর সঙ্গে থাকবে না তো কে থাকবে? সবাই যদি একসঙ্গে পর্ণা দিদি আর সৃজন দাদুর সঙ্গে যায় তাহলে ওরা জোর পাবে। আমি তো সেটাই বলার চেষ্টা করছিলাম ঠাম্মি। আমি আর সৃজন গিয়ে তো ওই জোচ্চুরটার মুখ থেকে স্বীকার করাতে পারিনি যে ও ইচ্ছে করে আমাদেরকে ঠকিয়েছে। সেই জন্যই যদি আমরা পরিবারের সবাই মিলে একসাথে যাই, ওই লোকটার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করি, আর সেটা যদি সোশ্যাল মিডিয়ায় দেখানো যায়, তাহলে তো কিছু একটা এফেক্ট হবে। তুমি বলো কি সৃজন, হবে না? না না পর্ণা, আমার চাকরির জন্য গোটা পরিবার মিলে এভাবে পথে নামবে, এটা কি করে হয়? তাহলে আমি আর কি করব বলো? আমরা তো একটা পরিবার, তার জোরটা লোকে বুঝবে না? নিশ্চয়ই বুঝবে, আমরা সকলে যাব। বর্দা, অয়ন, দায় এড়ানো যাবে না কিন্তু। মানে বুঝতে পারলাম না, হঠাৎ করে এই দায় এড়ানোর কথা আসছে কেন? তুমি ফট করে এই কথাটা বললে কেন? বাবা কি একবারও বললো যে বাবা যাবে না? আমি একটা কাজ করছি, আমি চৌধুরী বেটাকে একটা ফোন করি, বলি একটা বড় অর্ডার আছে, দোকানটা যেন খোলা রাখে। এবার একটা উপায় হবেই হবে, দেখিস সৃজন। তোমার বুদ্ধিতে কিন্তু যাওয়া হচ্ছে পর্ণা। ওখানে গিয়ে দোকানে সবার সামনে গামলার মধ্যে শাড়িগুলো চুবিয়ে দেখানো হবে তো যে কতটা খারাপ শাড়ি দিয়েছে ওই দোকানদার। দেখো, তোমার এই বুদ্ধি মতো চলে পুরো পরিবারটা যেন নতুন কোনো বিপদের সম্মুখীন না হয়। হ্যাঁ নেহাত আমি বাবুটার শুকনো মুখটার দিকে তাকিয়ে না বলতে পারছি না, নাহলে আমি তোমার বুদ্ধি মতো চলতাম না পর্ণা। আমিও তো বাবুর এই শুকনো মুখটা দেখতে পারি না বলেই এত কিছুর মধ্যে জড়িয়ে পড়লাম মা। বাবুকে সব রকম অসম্মানের হাত থেকে আমাকে বাঁচাতে। এসো তাড়াতাড়ি এসো, চয়ন যাও। এখানে লুকিয়ে থাকি বাবা? বটু যদি সোশ্যাল মিডিয়াতে দেখে আমি ওর চেনা দোকানদারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, প্রতিবাদ করেছি, কি করবে কে জানে। চয়ন, তুমি রেডি তো? স্টার্ট করো। নমস্কার, আমি আলোপর্ণা দত্ত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চৌধুরী এম্পোরিয়ামের সামনে, বড়বাজার এলাকায়। সেটি অত্যন্ত চালু একটি দোকান এবং প্রচন্ড জনপ্রিয় বটে। চৌধুরী এম্পোরিয়ামের শাড়ি কিন্তু ম্যাজিকও জানে। দেখবেন সেই ম্যাজিক। ये फैक्ट्री থেকে না ডাইরেক্ট সাপ্লাই হয় আমাদের, अच्छे क्वालिटी है। বাবুজি, বাইরে কি সব কাণ্ড করছে, মোবাইলে ছবি তুলছে, ওই ম্যাডাম কি সব বলছেন। तू काम पे ध्यान देना बाबा, बाहर में क्या हो रहा है देखने का नहीं है, चल काम कर। आ दिया कहाँ से? हाँ सर बोलिए। ठीक है ना, एक काम करता हूँ मैं 10% डिस्काउंट कर देता हूँ, ठीक है ना? এই দোকানের শাড়ি যদি একবার জলে ডুবানো হয় তাহলে কিন্তু সমস্ত রং একেবারে ভ্যানিশ, আর যদি কেউ গায়ে পড়ে তাহলে কিন্তু তার চোখে মুখে গালে সব জায়গায় দোলের মতন রং লেগে যায়। দেখবেন সেটা। দাঁড়ান, বর্ষার শাড়িটা বার করো। দেখুন, এই হচ্ছে সেই শাড়ি। এখনো কিন্তু ট্যাগ লাগানো রয়েছে, নতুন শাড়ি। আমি এক্ষুনি এই শাড়িটা জলে দেব আর গলগল করে রং বেরিয়ে আসবে। দেখুন দেখুন কিভাবে
কিভাবে রং উঠছে। বৌদি ভাই ভিউজ বাড়ছে কিন্তু, বলো বলো বলো। হ্যাঁ এই অয়ন, চনু কি বলো, কি বাড়ছে? আরে মেজো কাকি ভিউজ বাড়ছে মানে এই যে ও লাইভটা করছে না, এতে অনেক বেশি লোক দেখছে সেটা। আপনারা তো নিজের চোখেই দেখলেন যে এই শাড়িগুলো দিয়ে কিভাবে রং বেরোলো, তাই ভাবলাম আপনাদেরকে সাবধান করে দিই। আমি আর আমার হাজবেন্ড, সৃজন এদিকে এসো, আমি আর আমার হাজবেন্ড আমরা ঠকেছি, তাই আমরা চাই না আপনারা ঠকুন। দোকানের নাম চৌধুরী এম্পোরিয়াম। আমি আর আমার হাজবেন্ড বিশ্বাস করে এখান থেকে শাড়ি কিনে প্রণামীর জন্য বিক্রি করেছিলাম, আর সেখানে এমন সর্বনাশ হয়েছে যে একটা নিরীহ মেয়ের বিয়ে ভাঙতে বসেছে। আমরা যখন চৌধুরী সাহেবকে বলতে গেলাম আপনি আমাদের 2 নম্বরই শাড়ি গছিয়েছেন, উনি সেটা মানলেন না। আমরা ক্ষতিপূরণ দাবি করেছি। আমরা চাই না এই জোচ্চুরি এভাবেই চলতে থাকুক, তাই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এইভাবে আর কতদিন চলবে? জনগণের রায় কি? আপনাদের কাছে এই প্রশ্নটা করার জন্যই কিন্তু আজকে শুধুমাত্র আমরা দুজন নই, আমাদের গোটা পরিবার। মানিকদা, দেখো আমরা সব নতুন শাড়ি নিয়ে চলে এসেছি, আর এগুলো খুব ভালো দোকান থেকে কেনা হয়েছে, রং জমি সবটা দেখে নেওয়া হয়েছে। আর আমরা যে কেউই মামাকে আর কাউকে ঠকাইনি তার প্রমাণ আমাদের কাছে আছে। চলো ভিডিওটা দেখা। আমরা একটু আগে এই বড় বাজারে লাইভ করছিলাম চৌধুরী এম্পোরিয়ামের সামনে, এই যে এখানে দেখুন। আমি অনেক খরচা করে ওদেরকে আপনার দোকান থেকে শাড়ি নিতে বলেছিলাম, আপনারা সব 2 নম্বরই মাল দিয়েছেন, এতে আমাদের ক্ষতি হয়ে গেছে। কত বড় সর্বনাশ করেছেন জানেন? একটি মেয়ের ঘর ভাঙতে বসেছে। আমি স্বীকার করছি সব ভুল আমার আছে। আমরা আপনার এই রং ওটা শাড়ি সব ফিরিয়ে দিচ্ছি, এগুলো ব্যবহারযোগ্য নয়। আপনি আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিন। দিন। ठीक है, आप एक काम कीजिए, रुपया ले लीजिए, एक वीडियो जरा बंद कीजिए। আপনারা বিয়ে বাড়িতে ছিলেন তো, তাই হয়তো সোশ্যাল মিডিয়া দেখার সময় হয়নি, তাই নজরে পড়েনি। অবিনাশবাবু, যা হয়েছে তার জন্য আমরা সত্যি দুঃখিত। বোন, তোমার বাবাকে কেউ আর ঠক জোচ্চুর বলবে না। আমি জানি বাবাদেরকে কেউ কিছু বললে মেয়েদের মনের অবস্থাটা কি হয়। তুমি নাও না, প্রণামীগুলো নাও, নিয়ে সবাইকে দাও। আর বিশ্বাস করো, আমরা কেউ ইচ্ছে করে কাউকে ঠকাইনি, আর যা ঘটেছে তার জন্য হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। মা, রাগের মাথায় অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না মা। এই যে মামা, আমি কি বলেছিলাম? পর্ণা সৃজন মরে গেল তোমাকে ঠকাবে না, মিলল কথাটা? সরি, হয়তোবা আমি একটু বেশি বলে ফেলেছি, দয়া করে আপনারা এখান থেকে কেউ না খেয়ে যাবেন না। আচ্ছা বেশ, এসব না হয় পরে হবে। বলছি আগে তুমি প্রণামীগুলো তো দাও। হ্যাঁ হ্যাঁ মানিকদা দাও, তুমি দাও প্রণামীগুলো। আমি যে কি বলবো। মামা বাবু, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, সব ভালো যার শেষ ভালো। আর আপনার মেয়ের বউ ভাতে আমরা সবাই মিলে জমিয়ে খেয়ে যাব, কি বলো চয়ন? একদম একদম। আমি সবার আগে বিস্কুট রাখবো। পর্ণা, কি হয়েছে? তোমার তো ফোনটা ধরা হলো না, যে ফোনটা করেছে তাকে একবার কল ব্যাক করো। হ্যাঁ, কল ব্যাক করে নেব। না, দরকার নেই ফোন করার। দেখো, যার দরকার হবে সে আমাকে না হয় পরে আবার ফোন করে নেবে। আমি নিচে গেলাম, বুঝলে, আমাকে রেডি হতে হবে। হ্যাঁ সে যাও, কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করলে পর্ণা? কি গো? আমি তোমাকে বলি না, এই বিপাশা ম্যাডামের সঙ্গে কোথাও যেন তোমার একটা মিল আছে। এই আমার কোথাও যেন মনে হয় কি যেন একটা কানেকশন আছে, বুঝলে তো? এই দেখো না, আমি বিপাশা ম্যাডামকে ফোন করলাম আর তোমার ফোনটা বেজে উঠলো। অদ্ভুত। সৃজন, বলছি তুমি না এসব নিয়ে বেশি মজা করো না, বুঝলে? কখন দুম করে ওনার সামনে কথাটা বলে দেবে, উনি আবার তোমাকে ঝাড়বেন, তাই বলছিলাম। আমি যাই। বিপাশা ব্যানার্জিটা যখন তখন ধরা পড়ে যেতে পারে যোগ্যতা। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিপাশা ব্যানার্জিকে মুছে ফেলতে হবে।
কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি যে ব্যবসাটাকেও ধার করাতে পারছি না, তার উপরে নানান রকমের বিপদ তো আছে, যা আগে থেকে বোঝা যাচ্ছে না। তুমি আমার পথ দেখাও যোগ্য দাদা, পথ দেখাও। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দাদা। জগন্নাথ স্বামী, নয়ন পথগামী ভাবো তুমি। मथ गुरु जगत गुरु मननाथ जगन्नाथ जगन्नाथ। এত রাত্রিবেলা গান কোথা থেকে আসছে? কে গাইছে? नयन पथगामी भवतु मे। যোগ্য দাদা কোথায় গেল? তুমি কি আমায় ছেড়ে চলে গেলে দাদা? যোগ্য দাদা, যোগ্য দাদা, যোগ্য দাদা, যোগ্য দাদা। এই তো যোগ্য দাদা। যোগ্য দাদা, যোগ্য দাদা কোথায় গেলে তুমি? যোগ্য দাদা, যোগ্য দাদা কোথায় তুমি? যোগ্য দাদা। যোগ্য দাদা কোথায় তুমি? যোগ্য দাদা, যোগ্য দাদা। যোগ্য দাদা কোথায় তুমি? তুমি কেন এমন করছো আমার সাথে? আমি কি অন্যায় করেছি যোগ্য
কাঁচের সামনে, কখনো সিঁড়ির রেলিং এর সামনে, আবার কখনো থামের নিচে। এ আবার কেমন স্বপ্ন বর্ণা? ও নিশ্চয়ই তুমি ঘুমানোর আগে যোগ্যদাদার কথা ভাবছিলে তাই। না না গো, ঘুমানোর আগে তো আমি বিপাশা ব্যানার্জিতে যখন তখন ধরা পড়ে যেতে পারে যোগ্যদাদা। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিপাশা ব্যানার্জিকে মুছে ফেলতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি যে ব্যবসাটাকে ধার করাতে পারছি না। তুমি আমার পথ দেখাও যোগ্যদাদা। কি বর্ণা ম্যাডাম, কি হলো? এত কি ভাবছো? এই সৃজন, জানো তো আমি না কাল রাত্রিবেলা ঘুমানোর আগে যোগ্যদাদাকে বললাম যে যোগ্যদাদা, আমাদের শাড়ির বিজনেসটা যাতে ভালোভাবে চলে তার জন্য তুমি আমার পথ দেখাও। আর তারপরে আমি রাত্রিবেলা একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। যোগ্যদাদাকে বাড়ির এমন এমন জায়গায় দেখলাম যে জায়গাগুলোতে বিভিন্ন রকমের নকশা রয়েছে। হ্যাঁ, তার মানে কি যোগ্যদাদা আমাকে কিছু বোঝাতে চাইছে? যোগ্যদাদা, তুমি আমাকে কি বোঝাতে চাইছো সেটা আমি ঠিক খুঁজে বার করবই। বর্ণা, আরে কি হলো? কোথায় যাচ্ছ? এই তার কাটা মেয়েটাকে নিয়ে পারা যায় না সত্যি। এখানে তো রীতিমতো একটা নকশা আছে। এই নকশাটা তো শাড়িতে করাই যায়। তার মানে যোগ্যদাদা এই জায়গাগুলোই দেখাতে চেয়েছিল। বর্ণা, এসব কি হচ্ছে আমাকে বলবে? এক মিনিট দাঁড়াও। যোগ্যদাদা তো শেষমেশ ঠাম্মির ঘরের আলমারিতে গিয়েই বসেছিল। তার মানে দেখি, আরে মানেটা কি সৃজন? কি ডাস্টাম হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না জেঠু। ঘুম থেকে ওঠার পর থেকে কি সব বলছে আর শুধু ছুটছে। আবার কোথায় গেল তার কাটা মেয়েটা? ঠাম্মি বলছে। কি হলো দিদিভাই, তোমার মুখটা এরকম জল করছে কেন? এক মিনিট। কি হলো? কি খুঁজছো ওখানে? কি খুঁজছে? ঠিক এই জায়গাটাতে তো যোগ্যদাদা বসেছিল শেষবার। এটাই শেষ জায়গা। এতেও তো নকশা আঁকা। ঠাম্মি, একটা চমৎকার হয়ে গেছে গো। বর্ণা, তুমি কি কাণ্ড করে চলেছো একটু স্পষ্ট করে বলবে সবাইকে? আমরা তো তোমার পেছন পেছন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি। কি হচ্ছে এসব? কি সৃজন, আমি খুঁজে পেয়েছি যে সবার আমাদের শাড়ি কেন পছন্দ হবে, মানে বৈশিষ্ট্যটা কি সেটা আমি খুঁজে পেয়ে গেছি। এক মিনিট। হ্যাঁ, কি রে, ব্যাগ নিয়ে কল করে যাচ্ছিস কেন?
মানে ঠাম্মি আমার খুব দেরি হয়ে যাচ্ছে তো, তাই ভাবলাম একদম শাঁ করে বাথরুমে ঢুকবো, বেরোবো আর অফিসে চলে যাব। তাই ভাবলাম ব্যাগটা নিয়েই যাই আর কি। কি মেয়ের কথা শুনুন মা। আরে বাবা, ব্যাগটা নিয়ে গেলে ভিজে যাবে, ভিজে গেলে তোমারই মুশকিল হবে, রেখে যাও। সারাক্ষণ ছুটছে যেন মেয়েটা, কখন যে কি করে তালি রাখতে পারে না। রাখ, কাঁধের ব্যাগটা এখানে রাখ। ব্যাগ নিয়ে বাথরুমে ওই বাবা, ওই বাবা, বড় বউ কলঘর খালি আছে তো, আমি এক্ষুনি যেতে হবে। আরে দাঁড়া, পড়না গেছে। দাঁড়া না। আরে বাবা, মানে এটা কি আমার দাঁড়াবার সময় নেই। এই পড়না, তাড়াতাড়ি পড়না, তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো। যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। জেঠু 1 মিনিট, একটু সময় লাগবে। জেঠু আর আসার সময় পেল না, এক্ষুনি আসতে হলো। আরে 1 মিনিট দাঁড়ানোর সময় নেই, যখন তখন হয়ে যাবে, তাড়াতাড়ি। করছোটা কি বউ? মানুষ কল ঘরে ঢুকেছে, ওরম তাড়া দিলে হয়? বাড়ির বউ যখন তখন সকাল সকাল উঠে কল ঘরে যেতে পারে না? আমি বুঝতে পেরেছি, সেদিনকে নুন নিয়ে কথা বলেছিলাম, তাই প্রতিশোধ নিচ্ছে। বেরোতে বলো, বেরোতে। কাণ্ডজ্ঞান কবে হবে তোর? আরে বাবা, ধ্যাসটা হচ্ছে এটা। বাড়ি ভাঙার কেসটাও কিন্তু একটা বড় স্টোরি। তা তুমি কাকে নিয়ে কভার করতে যাবে? সন্দীপনকে নিয়ে? বলছি দাদা এক্ষুনি বাথরুমে ঢুকবে আর সিস্টার্ন খুলবে সারাই করার জন্য। প্রচন্ড গন্ডগোল হচ্ছে, আমি বাথরুম আটকে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। পর্ণা, এই পর্ণা। হ্যাঁ স্যার। কি হলো? স্যার আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে। স্যান্ডি, স্যান্ডি। কি হয়েছে? ডাকছিস কেন? শোনো না, বলছি বাইক এনেছো তো? হ্যাঁ এনেছি, কেন বলতো? আচ্ছা দাঁড়াও। স্যার, স্যার বলছি খুব ইমার্জেন্সি হয়ে গেছে, খুব বিপদে পড়ে গেছে, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। হ্যাঁ, আমি আপনাকে গিয়ে বাইরে থেকে ফোন করছি, আসছি। হ্যাঁ চলো চলো চলো। কি হয়েছে বলো? ওই দেখো, খুব আনমাইন্ডফুল হয়ে গেছে তো পর্ণা। আশ্চর্য ব্যাপার, ভাবাই যায় না। স্যার দেখুন, আমি কখনো আপনাকে মিথ্যে কথা বলেছি কিনা। ঠিক ঠিক এই জিনিসটাই আমি আপনাকে নোটিস করানোর চেষ্টা করেছিলাম। কথা বলতে হবে। বর্ষা, পা ধুতে কতক্ষণ লাগে তোর? খোল না। আরে দাদা, তুই বুঝতে পারছিস না, প্রচন্ড কালি লেগেছে বুঝলি, মোবিল টোবিল লেগেছে মনে হয়, জানিস, উঠছেই না, উঠছেই না। ভাই, সিনারিওটা মেসানা দরজায় ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, আমি প্রায় পৌঁছেই গেছি, স্যান্ডি পৌঁছে দিচ্ছে আমাকে। তুমি একটু আটকে রাখো তোমার দাদাকে। হ্যাঁ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমি চেষ্টা করছি। কতক্ষণ আর এভাবে থাকবো? ব্যাস, এখন আর কিছু করার নেই। ও আগে বেরোক, তারপর যা হওয়ার হবে। এই বর্ষা, আরে তুই বেরিয়ে এসে কলতলে পাটা ধোনা রে। মা কি করে যাব বলো, সাবান শ্যাম্পু এত কিছু নিয়ে কিভাবে যাব? তাই আর কি। বাবারে মেজমা, মেজমা, আরে একটু সময় দাও না, এত তাড়া দিচ্ছ কেন? চলে আসবে। আরে না না, মেজদা, আরে ভালো বানিয়েছিস। হ্যাঁ, বলছিলাম যে নদিয়া যাওয়ার বেস্ট অপশন না লোকাল ট্রেন। কিন্তু লোকে বললো ওই সময় নাকি খুব ভিড় থাকবে। হ্যাঁ তো তুই বলেছিলি না খোঁজ নিতে, তো আমি খোঁজ নিয়েছি। আমি কখন বল? আরে তুই যে বললি কি করবি সেটা বল। ট্রেনে যাবি না বাসে যাবি? দেখ, বাসে গেলে কিন্তু আহম্মকার কাকে বলে? কথা হচ্ছে কলঘর নিয়ে, কলঘরের হুলস্থুল নিয়ে, আর ও এখন নদিয়া যাওয়ার ধ্যাসটামো নিয়ে কথা বলছে। এই দিদি, বলছি কেমন একটা অদ্ভুত লাগছে না ব্যাপারটা? হ্যাঁ রে, এই যে একটা কলঘর সেটা নিয়ে সমস্যা, ঘর নিয়ে সমস্যা, আমার না সহ্য হচ্ছে না কোনো বিচার, ভাল লাগছে না আমার। বর্ষা, তুই কি আসবি? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আরে বাবা, কি হয়েছে? এটা কি? এখানে সবাই মিলে কি হয়েছে? এই যে এলেন, সমস্ত সমস্যার মূল এলেন। ও বন্যা, ওই কল ঘরে ফ্ল্যাশটা খারাপ হয়ে গেছে জানো তো। এ বাড়িতে তো সবকিছু নিয়ে একটা মহাভারত হয়ে যায়।
এটাও তাই হচ্ছে, দাদু ভাই যে কলকবজাটা ঠিক করবে তারই সুযোগ পাচ্ছে না। ও ঠিক আছে, আমাকে একবার ঢুকতে হবে। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। আর কিছু বলার নেই। আরে ম্যাডামের কারোর কথা শোনার সময় থাকে হাতে? দেখেছো কাণ্ড? এ বাবা, এটা খুলে গেছে বলেই তো ফ্ল্যাশ হচ্ছিল না। সব কলকবজা ঠিক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। বাহ বাহ, তুই কি কল মিস্ত্রির কাজও জানিস নাকি রে? এটাই দেখার বাকি ছিল, বুঝলি বলো? যাই আমি একটু দেখে আসি। সৃজন দত্ত আছেন? মানি অর্ডার ছিল। বিপাশা ম্যাডাম মনে হয় টাকা পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান। পর্ণাদিকে স্বাভাবিক লাগছে না। সকালেও বেরোবার পর ফ্ল্যাশ খারাপ, ও ফিরলো ছুটে বাথরুমে গেল, ফ্ল্যাশ ঠিক। হিসেবটা কেমন গোলমেলে লাগছে। তাড়াতাড়ি ফিরলে কেন আজকে? দেখেছো তো, তালে গোলে জিজ্ঞেস করাই হয়নি তোমাকে। তাড়াতাড়ি ফিরেছি, ওই শরীরটা ভালো লাগছিল না গো। না না, কোনো অসুবিধা নেই। তারপর আমি আগে ফোনটা করে নি স্যারকে। হ্যাঁ পর্ণা বলো। স্যার বলছিলাম যে কালকের দিনটা আমার একটু ছুটি চাই, মানে একটা এমার্জেন্সি এসে গেছে আর কি। শোনো পর্ণা, যে আর্টিকেলটা নিয়ে কথা চলছিল যখন তুমি ছুটে বেরিয়ে চলে গেলে, সেই আর্টিকেলটা কালকে সকালবেলা আমার অফিসে আমার টেবিলে জমা চাই। আরেকটা কথা পর্ণা, সাংবাদিকদের না কখনো ছুটি হয় না। তোমার যে লেখা বাকি আছে সেগুলো জমা করে যা ইচ্ছে করো, আমি দেখতে যাব না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার কিন্তু এখনো 2টো কপি জমা দেওয়া বাকি আছে, সেটা মনে রেখো, কেমন? কি বললেন? হ্যাঁ, বললেন যে আমার 2টো কপি এখনো জমা করা বাকি রয়েছে। আমাকে না কালকে একটা আর্টিকেল লিখে জমা দিতেই হবে। তাহলে পরে যাব আমরা? হ্যাঁ, না না, পরে যাব না, কালকেই যাব। যোগ্য দাদা, কফি। যোগ্য দাদা গো,
এইভাবে হবে না, কিছু একটা করতে হবে। সৃজন, এই সৃজন, সৃজন ওঠো, আমাদের বেরোতে হবে। সৃজন, এই সৃজন। পর্ণা তুমি উঠে পড়েছো? কখন? আমি কখন ঘুমিয়ে পড়লাম? পর্ণা তোমার তোমার কাজটা সব হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ গো, হয়ে গেছে। আচ্ছা শোনো না, দেখো আমি সকালবেলায় কিন্তু মেল করে দিয়েছি, কোনো চিন্তা নেই ওসব নিয়ে, আর আমি নিজেও রেডি হয়ে গেছি, বুঝতে পারলে? তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি স্নানটা সেরে নাও, স্নানটা সেরে রেডি হয়ে নাও। আর এদিকে চয়ন কিন্তু অলরেডি গাড়ি ধুতে শুরু করেছে। ধরো ধরো ধরো, এবার কোম্পানির বড় সাহেব রেডি হলেই আমরা বেরোবো। বাবা, পর্ণা দত্ত তো দেখছি একেবারে সুপার ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। তোমার যা উৎসাহ, তাতে মনে হচ্ছে আমি বিপাশা ম্যাডামের সামনে নিজের ক্ষমতাটা একেবারে প্রমাণ করতে পারবো। তোমার কি মনে হয়? নিশ্চয়ই পারবে। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। নিজমা কতবার ওদের সাথে যেতে চাইলো, কিন্তু ওরা নিজমাকে নিল না। ওদের দুজনকে দেখে না একবারে আমার গাটা জ্বলে যাচ্ছে। ওদের কথা আর ভেবে লাভ নেই। ওটো শোনা, তুমি কিছু একটা করো না, ওদেরকে কিছু একটা করে আটকাও না গো। কিন্তু কি করে আটকাবে বলো তো? তোমার হাত নদিয়া অবধি পৌঁছবে? দেখেছো চোখ দাদা, তার মানে আমার অঙ্কটা ঠিক মিলে যাচ্ছে। তিনি কাউকে একটা ফোন করেছে, খবরাখবর দিচ্ছে সব আমাদের। এবার আমি ওদের মজা দেখাবো তিনি রানী। কলকাতা ওরা ছাড়তে পারবে না। তোমার এই পটু সোনার হাতটা না অনেক লম্বা। শুধু নদিয়া জেলা কেন, সমস্ত জেলাতেই আমার লোক আছে। তুমি শুধু একবার বলো তো যে ওরা কিসে যাচ্ছে? গাড়িতে। গাড়ির নাম্বারটা আমি নোট করে রেখেছি, আমি বলি। আচ্ছা বলছি, এতদিন তো তুমি কোনো কাজেই ফেল করোনি, এবারও নিশ্চয়ই করবে না? কিন্তু এখন তোকে ধরার মতনও সময় নেই আমাদের কাছে। আমাদের তো এক্ষুনি বেরোতে হবে। না না, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, আর যা করার ফিরে এসে করতে হবে। বৈদি, বিলিভ মি বৈদি, আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি যে আমি জানতাম না, আমি কিছু জানতাম না যে আমার সন্তান জানো, ওকে না অনেকটা ওর মায়ের মতো দেখতে, জানো। ওর মধ্যে আমি উর্মিলাকে দেখতে পাই। থাক, শেষ যাত্রায় আমার শাশুড়ি মাকে নাইবা কাঁদালেন, পিঞ্চ করছেন কেন? আপনার মৃত সন্তানের মুখে আপনি কাকে দেখতে পেতেন? কি হচ্ছেটা কি মেহেন্দি? এটা কি ধরনের বিহেভিয়ার? প্লিজ মেহেন্দি, এরকম বিহেভ করো না। ওর বিহেভিয়ার তো আর বদলাবে না, কোনো দিনই বদলাবে না।
মেজদা, মেজদা, কি কি কি? এবার আস্তে আস্তে শ্মশানের দিকে যেতে হবে। শ্মশান? মিস্টার প্লিজ নিজেকে সামলা, আমার তোকে নিয়ে চিন্তা হচ্ছে দাদা। না না ঠিক আছে, আমি 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 সব সামলে নেবো। বৌদি 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 বৌদি, ওকে সাজানোর পর ওকে যে গাড়িটা করে নিয়ে যাওয়া হবে সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে। খুব সুন্দর করে সাজাতে হবে। কৌশিকী কৌশিকী কৌশিকী, ওখানে কিন্তু গান বাজবে, উর্মিলার গান। ও খুব ভালোবাসতো, ও সারাক্ষণ উর্মিলার গান শুনত। মাকে মাকে খুব মিস করত। একটা ছেলে জ্ঞান হওয়ার পর থেকে অনাথ হয়ে গেল। একটা ছেলে অনাথ হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার চ। আমি গাড়ি বার করেছি, নিজে ড্রাইভ করব, আপনারা আসুন আমার সাথে। না, তুমি ওখানে যাবে না। তুমি ওখানে যাবে না। প্রদীপ, ওকে বারণ করে দে, ও যেন ওখানে না যায়। বরং হচ্ছে, বরং মুখোশ পরে বরং হচ্ছে এই পরিবারে দুটো সাপ আছে, দুটো সাপ আছে। ড্যাড কি হচ্ছে? না কাকাই, কাকাই প্লিজ তুমি একটু চুপ করো না। আমাকে বলতে দে। একটা সাপ হচ্ছে এই আমার জামাই দেব, আর একটা সাপ এই মেয়েটা মেহেন্দি মুখার্জি। মুখ সামনে কথা বলুন ঘুষ শ্বশুর মশাই। আপনি আমাকে ইনসাল্ট করছেন, আপনার কোনো রাইট নেই আমার সাথে এভাবে কথা বলার, কোনো রাইট নেই। কি হচ্ছে কি এসব? প্লিজ প্লিজ তোমরা চুপ করো। শোনো, সবাইকে বলছি, এই সময় এইসব কথাবার্তা আর বলো। কি কে আপনি? আর এখানে কি করছেন? আপনি বাইরের লোক হয়ে আমাদের সাজঘরে ঢুকেছেন কেন? না 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 শুনুন, ওই এক্সট্রা ডে চেঞ্জ করার জায়গা হচ্ছে ওই একদম খালপাড়ের ওপারে ডোবার ধারে আকন্দ ঝোপের আড়ালে। দাদা দাদা প্লিজ, আমি খুব বড় একটা বিপদে পড়েছি, আমাকে বাঁচান। বিপদ? কি বিপদ? দাদা কিছু গুন্ডা আমার পেছনে পড়েছে, আপনার বিশ্বাস না হয় আপনি দেখুন। এই সবাই এক জায়গায় না থেকে তোর দিকটা দেখ। যা 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 যা। সত্যি তো লোকগুলো তো এদিকেই আসছে। দাদা দাদা আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ 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 দাদা। কিন্তু একটা কথা বলুন তো, লোকগুলো আপনার পিছু নিল কেন?
নিশ্চয়ই চুরি টুরি করে পালাচ্ছিলেন। না না, আমি কোনো চুরি করিনি, বিশ্বাস করুন। চুরি তো ওরা করতে চাইছে। আমি আর আমার হাজবেন্ড একটা নতুন করে ব্যবসা শুরু করে আমাদের ফ্যামিলির হাল ধরতে চেয়েছিলাম, কিন্তু সেটাও কারোর সহ্য হলো না। ওরা কলকাতায় কিছু করতে পারেনি বলে এত দূরে এসে আমাদের পেছনে গুন্ডা লাগিয়েছে। আমার হাজবেন্ড আর আমি ওদের চোখ এড়াতে দুজনে দুদিকে ছিটকে গেছি। আমার হাজবেন্ড এখন কোথায় আছে আমি সেটাও জানি না। দেখুন, আপনারা নতুন একটা ব্যবসা শুরু করেছেন, তাতে খুব ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য আমি আপনাকে বাঁচাতে যাব কেন? তাতে আপনার কি সুবিধা আর কি অসুবিধা হলো সেটা দেখার দায়িত্ব তো আমার নয়। তাছাড়া আপনি যে কথাগুলো সত্যি বলছেন সেটার প্রমাণ কি আছে? দাদা আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? দেখে কি আর মানুষ চেনা যায়? দাদা, আজ যদি আমার জায়গায় আপনার বোন থাকতো, তার সাথে যদি এই ঘটনা ঘটতো, আপনি কি কথাটাই বলতে পারতেন? আমি যোগ্যতাদের নামে শপথ করে বলছি দাদা, আমি মিথ্যে কথা বলছি না। প্লিজ প্লিজ কিছু একটা করুন, আপনারা বাঁচান আমাকে। প্লিজ কাঁদবেন না, দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। আমি বস, একটু আগেই তো দেখেছি উবে গেল নাকি? উবে কোথায় যাবে? আরে পাতালে গেলেও সেখান থেকে টেনে বের করে আনবো আমি। মায়ের ভালোবাসা আর বউয়ের ভালোবাসা আলাদা। মা সবার আগে। এই মরেছে, এইসব ডায়লগ আবার করতে গেল। এসব ডায়লগ তো স্ক্রিপ্টে ছিল না। কি হবে এবার? একটা মারও তো মাটিতে পড়বে না। এই মেয়ে, কি বলছো কি তুমি? আরে তুমি ঠিক মতো কিউ না দিলে আমি তো আমার পার্টি ভুলে যাবো। আরে কি হচ্ছে নাকি? মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে রে। এই সেরেছে রে, এই মেয়েকে ডায়লগ বলতে দিলে আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না। এই মদন, ধোঁয়া দে। এতদিন জমে মানুষের টানাটানি শুনেছি, এই যে দেখছি বউয়ে আর মায়ের টানাটানি, তাহলে তো দেখছি এবার আমাকে রিটায়ারমেন্ট নিতে হবে। না যমরাজ না, এই সংসারের জ্বালায় আমি একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি যমরাজ। আমি আমার মাকেও ভালোবাসি, আমার বউকেও ভালোবাসি, কিন্তু এরা তো কিছুই বিশ্বাস করছে না। এর আমি একটা বিচার চাই, হে যমরাজ, বিচার চাই। বিচার? বিচার নিশ্চয়ই হবে। এই সংসারে লাঠালাঠি মারামারি চলতে পারে না। ওহে, বিচার সভা বসা। মিউজিক বয়, মিউজিক। সৃজন, ভাই বলছি তোমরা ওই দিকটায় গিয়ে খোঁজো। হ্যাঁ, যাও। সৃজন,
দিদি দিদি ওদিকে তো কাউকে দেখতে পেলাম না। চোখটা থাকো, সৃজন কোথায় গেল? কি হলো দিদি, হঠাৎ থমকে গেলেন কেন? ভাই ভাই এই জুতোটা আমার হাজবেন্ডের। চোখ কোথায় থাকো, ওরা সৃজনের কোনো ক্ষতি করে দেয়নি তো? আর তারপর থেকেই কি তারপরে কি রুচিরা, তারপরে কি? তারপর থেকে সৃজনদা মিসিং। আর সৃজনদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বললে তুমি? বাবুকে খুঁজে পাচ্ছে না বলেছে? বাবুকে খুঁজে পাচ্ছে না? কোথায় গেলে? পাওয়া যাচ্ছে না, অমনি করে যাওয়া যাচ্ছে না। ওই মেয়ে সর্বনাশী, আমি বলছি শোনো, ভালো হবে না, ওর কোনোদিন ভালো হবে না। আমার বাবু কোথায়? আমার বাবু কোথায়? মেজো বৌমা, কি হচ্ছে কি? পর্ণাকে সাপসাপান্ত করলে কি দাদুভাইকে খুঁজে পাওয়া যাবে? আমি একটা কথা বলি, এখন এসব কান্নাকাটি না করে আমাদের সৃজনদাকে খুঁজতে যাওয়া উচিত। আমি এক্ষুনি যাব নদিয়াতে, আমার সঙ্গে কেউ যাবেন কি? হ্যাঁ আমি যাচ্ছি। চলো চনুকে ডেকে নেবো। মেজো বৌদি তুমি চিন্তা করো না, আমরা সৃজনকে নিয়ে তবেই এ বাড়িতে ফিরব। মা কি করছেন কি? মা কিচ্ছু করিনি, কিন্তু এবারে করব, জবাবদিহি চাইবো। কেন আমার বাবুটার এই অবস্থা হলো? হ্যাঁ, সে উত্তর তো তোমাকেই দিতে হবে। কেন তোমরা গাড়িতে না গিয়ে বাসে গেলে? বলো, কেন চরণকে তুমি বলেছিলে যে ধর্মতলা থেকে শাড়িগুলো নিয়ে নিতে? তুমি জানতে পার না যে গুন্ডারা তোমাদের ধাওয়া করবে? কি হলো? কোথায় কি ঘট পাকিয়ে রেখেছো ঠিক করে বলো। আমার বাবুর এই অবস্থা কি করে হলো সে জবাবদিহি তোমাকে করতেই হবে। কৃষ্ণা, এসব তুমি কি করছো? হ্যাঁ, ওকে এসব কথা বলছো কেন? ওকে দোষারোপ করলে কি ছেলেরা সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে? ওকে দোষারোপ করব না, ওকে জিজ্ঞেস করব না। আমার জোয়ান ছেলেটা দুটো পা ভেঙে বাড়িতে পড়ে রয়েছে, আমার তো সহ্য হচ্ছে না গো। ওর সঙ্গে বেরোলো সুস্থ সবল অবস্থায়, আর বাড়ি ফিরলে এইভাবে। মেজো বৌমা, তোমার মাথা ঠিক নেই। দাদু ভাইয়ের এরকম অবস্থা দেখে আমাদের সবারই কষ্ট হচ্ছে। আর পর্ণা দিদির চোখ মুখ দেখে তুমি বুঝতে পারছো না ওর কতটা কষ্ট হচ্ছে? আর সমানে তুমি ওকে কথা শুনিয়ে যাচ্ছ। না ঠাম্মি, আমি মায়ের চিন্তাটা বুঝতে পারছি, আর মায়ের কষ্টটাও অনুভব করতে পারছি। কিন্তু মা, আপনি আজকে একা নন। আমিও এর উত্তর চাই যে সৃজনের এই অবস্থার জন্য কে দায়ী, আর সেই উত্তরটা একমাত্র তিনি দিতে পারবে। তিন্নি?
হ্যাঁ জেঠু, আজকে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে তিন্নি এর উত্তর দেবে। মেজো কাকি পর্ণাকে কিন্তু মুখে লাগাম টানতে পারো তুমি, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, সব করতে বাড়াবাড়ি করবে সব কিছুতে। একটা কথা বলি মৌমিতা, কিছু মনে করো না, আজ অবধি কিন্তু পর্ণা না জেনে শুনে এ বাড়িতে কোনো কথা বলেনি বা কোনো কাজও করেনি, অন্তত আমার চোখে সেটা ধরা পড়েনি। তাই পর্ণা যতক্ষণ না আসছে ততক্ষণ না একটু ধৈর্য ধরোই না। এসো এসো। পর্ণাদি করছো নাকি? পর্ণাদি ছাড়ো বলছো না, লাগবে। পর্ণাদি হাতে ছাড়ো, লাগবে। পর্ণাদি ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়বো তো বটেই তিন্নি, তবে তার আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। সৃজনের এই অবস্থার জন্য কে দায়ী? বলো সবাইকে সত্যিটা। আজকে সবাই জানুক যে সৃজনের চাকরি গেছে এই তিন্নির জন্য। তিন্নি? পর্ণা, তুমি শিওর? কিন্তু এমন কাজ তিনি কেন করলো? হ্যাঁ, কেন করলো এই কাজ? আমাকে শাস্তি দেওয়ার জন্য বাবা, শুধুমাত্র আমাকে শায়েস্তা করবে বলে ও দিনের পর দিন সৃজনের ক্ষতি করে গেছে। আপনারা কি জানেন, বটবেল তিন্নির কথায় সৃজনকে চাকরিটা দিয়েছিল, যাতে তিনি নিজের মর্জি মতন সৃজনকে চালনা করতে পারে আর আমার থেকে আলাদা করতে পারে। ও কম জ্বালাতন করেনি কিন্তু সৃজনকে। তিনি যে আমাকে কিভাবে কবজা করেছে সেটা তুমি জানো না পর্ণা। ও আমাকে দিয়ে একটা কন্ট্রাক্ট সই করিয়েছে, যেখানে লেখা আছে যে 1 বছরের মধ্যে চাকরি ছাড়তে গেলে 10 লক্ষ টাকা দিতে হবে, 10 লক্ষ টাকা। আর ও ওখানকার বস। আর তার থেকেও বড় কথা, বটবেল আমাকে নিজে বলেছিল যে সৃজনকে সে কলকাতায় কোনো চাকরি পেতে দেবে না। আমি চ্যালেঞ্জ করছি, সৃজন কলকাতায় চাকরি পাবে না। সৃজন, আশা করি তুমি সবটাই শুনতে পাচ্ছ। প্লিজ একটু গলা তুলে সবাইকে বলো আমি একটাও কথা ভুল বলছি কিনা। পর্ণার সব কটা কথাই সত্যি। আমি অনেকদিন আগেই তোমাদের সব জানাতে চেয়েছিলাম, কিন্তু পর্ণায় দিনের পর দিন ওকে সুযোগ দিয়ে গেছে। কি মা, শুনলেন তো? আপনার ছেলে কিন্তু নিজের মুখে কথাটা বলল। তিন্নি, আমি কিন্তু আজকে বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে তোমাকে বাড়িতে রেখে দিলাম। তুমি কিন্তু এটাকে আমার ভালো মানুষ ভেবে ভুল করো না। আমার তার কিন্তু অলরেডি কেটে গেছে, তাই তুমি যদি আর দুঃস্বপ্নেও ভেবে থাকো আমাদের ক্ষতি করবে, সেটা কিন্তু ভুলে যাও। আর দিদি, আমি এবার তোমাকে বলছি, দয়া করে সবসময় নিজের বোনকে মাথায় তুলে নিছো না, কখনো কখনো একটু শাসন করো। তোমার মায়ের পেটের বোন তো এইভাবে অতঃপতনে যাচ্ছে, সেটা দেখতে ভালো লাগছে। কি হলো তিন্নি? এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? যাও নিজের ঘরে যাও। এই ভগবান, দেখো তুমি এই বাড়িতে নতুন করে আর যেন কোনো অঘটন না ঘটে। বদ্দি, পর্ণার মতন মেয়ে থাকতে এই বাড়িতে সর্বনাশ হবে না তা কি করে হয়? আজকে এই মুহূর্তে তিন্নিকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার দরকার ছিল, কিন্তু না, ওনাকে তো মহান সাজতে হবে, তাই না? মহান সাজার চক্করে পর্ণা তিন্নি এই বাড়ির আরো বড় সর্বনাশ করবে, তুমি মিলিয়ে নিও। আমি তোমার এই কথার মান রাখবই মেজমা। সর্বনাশ তো আমি করবই, ওই পর্ণা দত্তের সর্বনাশ। জোরে জোরে একটু প্রেশার দাও, প্রেশার। বাদিকটা আঙুলগুলো। এই তো জীবন। আমার তিন্নিরানিও খুশি, পর্ণার মুখেও কালি। এইভাবেই আরাম খেতে খেতে জীবনটা কেটে গেলে হয়। তো তুমি, আপনি আপনি কেন করলেন এই কাজটা? আমি কি করলাম? আপনি তো অফিসের ভেতরে ঢুকে এসে গানটা বন্ধ করে দিলেন। এমন একটা ভাব করছেন যেন কিচ্ছু জানেন না। সত্যি কিছু জানি না।
কিন্তু আমি জানি সবটাই আপনি করেছেন, সবটা আপনার দোষ। কেন? আমার নাম কি নন্দ ঘোষ যে সবটাই আমার দোষ? আমি কিচ্ছু জানি না। কি করেছে আমি? আপনি ভাড়া করা গুন্ডা দিয়ে সৃজনের দুটো পা ভেঙে দিয়েছেন। ই বাবা, তাই নাকি? বেশ, তাহলে আমার তরফ থেকে বুক ভরা সমবেদনা রইল, কিন্তু কাজটা তো আমার নয়। পালানো কি অতটাই সোজা মিস্টার বটব্যাল? আপনি অস্বীকার করে যাবেন আর আমি বিশ্বাস করার ভান করে যাব, এটাই ভাবছেন? প্রমাণ আছে কোনো? প্রমাণ? প্রমাণ চাই? হ্যাঁ চাই। কিছু শুনতে পাচ্ছি না কেন? বাঁ কানটা তো গেছে, ডান কানে আশা করে শুনতে পাচ্ছেন। ডান গালটা কিন্তু এখনো ফাঁকা আছে, আর বাঁ গালে আমার এই 5 আঙুলের দাগ নিশ্চয়ই ফিল করতে পারছেন। আপনার কাছে কি